নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমন মুখার্জি। এই মুহূর্তে আমরা চলে এসেছি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শতরূপা ম্যামের কাছে। জিজ্ঞেস করবো যে বালিগঞ্জে আপনি তো রয়েছেন, এর আগের বারও আপনি যখন আমরা দেখেছিলাম কেয়া ম্যাডাম মনে হয় বালিগঞ্জে লড়ছিলেন, তখনও কিন্তু তৃণমূলের সঙ্গে আপনাদের ডিফারেন্সটা খুবই কম ছিল। আর তারপর এসআইআর, এইবার এই এসআইআরটা কতটা ডিফারেন্স করবে? এসআইআরে ৫৪,০০০ মানুষ বাদ গেছে এবং মানুষ না তারা আত্মা প্রেতাত্মা আমি ঠিক জানি না। তো সেজন্য মৃত ভোটার, শিফটেড ভোটার, ডিলিট যাতে ডুপ্লিকেট আছে এরকম অনেক লোক বাদ গেছে। তো সেখানে মার্জিনটা যা ছিল তার থেকে অনেক বেশি লোক বাদ গেছে। তো সেটা ডেফিনেটলি আশাবাদিত আমরা বটে। দিদি, আরেকটা কথা হচ্ছে, এই বালিগঞ্জ কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর। আপনারা সংখ্যালঘুদের কাছে কি বার্তা দিচ্ছেন? সংখ্যালঘু ভোট আমরা পাই না, এরকম একটা অদ্ভুত ন্যারেটিভ আছে, বা তাদেরও এরকমই বোঝানো হয় যে আমরা এলেই তাদের মারধর করবো আর কি দেশ থেকে বের করে দেবো। কিন্তু আমি অলরেডি তাদের সঙ্গে বহুবার কথা বলেছি, তাদের কাছে গেছি, তাদের জানিয়েছি যে আমাদের তরফ থেকে আমাদের এটাই বলবার যে তোষণের রাজনীতি যারা করে আপনাদের সঙ্গে, তারা আপনাদের ব্যবহার করেছে এবং আপনাদের জীবনশৈলীর কোনো উন্নতি কিন্তু তারা করে ওঠেনি। মানে আপনি অবাক হয়ে যাবেন, ওখানকার যা বস্তি, মানে মুসলমান বস্তি বা মুসলমান বাসিন্দা বা মুসলমান যেখানে থাকেন, তাদের তো জীবনশৈলী অনেক উন্নত মানের হওয়া উচিত। শোষণ করছে যারা, যে দুধের গায়ে তাদের আমার রাত্রি খেতে হবে, তো দুধের গায়েও বলবে। কিন্তু আমি দেখেছি জেনারেলি দুধের গায়েরা কিন্তু এসি টেসিতে থাকে, গান টান শোনানো হয়। তো মুসলমানদের, বালিগঞ্জের মুসলমানদের তো কোনো সেরকম অবস্থা আমি দেখলাম না। হিন্দু বস্তি বা নিচু যারা, মানে সোকল সামাজিক শ্রেণীতে যারা সোকল নিচু, তাদের যে অবস্থা, মুসলমান বাসিন্দাদের তো সেরকম অন্য কোনো অবস্থা আমি দেখলাম না। তাহলে আপনাদের চুজ করতে হবে, মুসলমান বাসিন্দাদের এটা চুজ করতে হবে যে বিজেপি শাসিত রাজ্যে মুসলমানরা যেরকম রমরমে মানুষের সম্মান নিয়ে বাঁচে, তারা সেইভাবে বাঁচবে, নাকি তারা এরকমভাবে নিজেদের মমতা ব্যানার্জির হাতে যেরকম, মানে হাতে তেলোর মতো, মানে আমি কি বলবো, যে ওরা ইউজড হচ্ছে এবং তাদের বলা হচ্ছে যে তোমরা যাও অ্যাজিটেশন করো পাক সার্কাসে, তোমরা যাও ওয়াকফে অ্যাজিটেশন করো, তোমরা তোমাদের পাশে দিদি আছে। কিন্তু দিদি থেকে তাদের লাভটা কী হলো? তাদের মানে এখানে বালিগঞ্জে একটা সময় 2011 যখন আমি লড়েছিলাম, তখন সুব্রত মুখার্জি লড়তেন, বর্ষিয়ান নেতা। উনি, মানে বালিগঞ্জের যা অবস্থা, একজন প্রাক্তন মেয়র, সুব্রত মুখার্জি মেয়র ছিলেন, উনি এত বড় পাওয়ারফুল নেতা, মন্ত্রী ছিলেন, বালিগঞ্জের তো কোনো সুরাহা আমি দেখলাম না। যে তিমিরে বালিগঞ্জ ছিল 15 বছর আগে, সেই তিমিরে বালিগঞ্জ এখনও আছে। তো তাহলে আরেকজন বর্ষিয়ান নেতা এসে তাদের কি সুবিধে করে তো নিয়ে এতদিন। এবং শোভনদেব চট্টোপাধ্যায়কে আমি সব সময় ব্যক্তিগতভাবে কখনো আমি কাউকে আক্রমণ করি না, আমি ওনাকেও করিনি, আমি সবসময় শ্রদ্ধা জানিয়েছি। কিন্তু তার সত্ত্বেও আজকে যখন আমার ছেলেরা মকপলের জন্য গেছিল, আমি যেতে বাধ্য হয়েছিলাম, আমি জেনারেল ইলেকশন কমিশনে বা ডিভিডেন্ট কলেজে আমি যাইনি। তাদের আজকে অহেতুক মারধর করেছে, অশ্লীল গালাগালি দিয়েছে এই কার্যকর্তারা। তো এগুলো তো দরকার নেই। উনি যদি মনেই করে থাকেন যে উনিই জিতছেন, তো আমার পোস্টার ছেঁড়া, আমার কার্যকর্তাদের মারধর করা, আমাদের কার্যকর্তাদের থ্রেটেন করা। আমি দাঁড়িয়ে আছি ওখানে, আমি যখন গেলাম, যে আমার কার্যকর্তারা ঢুকতে পারেনি বলে আমি গেলাম, আমার সামনে পর্যন্ত এই ধরনের মানে স্লোগানবাজি বা এগুলো তো করার দরকার নেই। ওরা তো ওদের মতো ওরা তো জিতেই গেছে। আপনারা কি এটা কমিশনে নালিশ করেছেন বা কোথাও জানিয়েছেন? ছিল, আরও নিজে ছিল, আমি যেহেতু গেছি, আরও সঙ্গে সঙ্গে চলে এসেছেন এবং আরও তরফ থেকে যা ব্যবস্থা নেওয়া হয়েছে, আরও তো ব্যবস্থা নিচ্ছে, বা পুলিশও সঙ্গে সঙ্গে ব্যবস্থা করছে। আমি বলছি এরকম মেন্টালিটি একজন রুলিং পার্টির হবে কেন, যদি ওরা ইনসিকিওর না হয়? তাহলে কিসের জন্য, মানে কেন ওরা এত লাফালাফি ঝাপাঝাপি করছে? তাদের যদি এতটাই, তাদের তো আমার কার্যকর্তা তো দয়াময় হওয়া উচিত। আহা তোমরা হেরে গেছো, ওরা তো জিতেই বসে আছে ওদের মতো। তো কোথাও নিশ্চয়ই ইনসিকিউরিটি খেলছে। আপনি আমার জিজ্ঞেস করেন আমি প্রিপেয়ার্ড কিনা, আমার প্রিপেয়ার্ডনেস এতটা, বা আমি 3বার বালিগঞ্জ ঘুরেছি পায়ে হেঁটে, এবং আমার এখন এই মুহূর্তে শুধু রোড শো চলছে, কারণ সেখানেও মানে রুট রিপিট হচ্ছে। এখন আমাদের আর নতুন জায়গা বাকি নেই যেখানে যাইনি, মানে হেন জায়গা নেই যেখানে আমি নিজে যাইনি।
আমার ডোর টু ডোর টিম ঘুরছে, আমার পোস্টার ওরা ভেবেছিল ছিঁড়ে দেবে, তো আমি লাস্ট 5 দিন হোর্ডিং টাঙিয়ে দিচ্ছি, যেখানে পাচ্ছি সেখানে। সোশ্যাল মিডিয়া চলছে, এরপরে আরও লাস্ট 2-3 দিনে আরও পোস্টার ঢুকবে। তো সেজন্য আমার তরফ থেকে লড়াইতে কোনো কমতি নেই, ফলাফল তো মা দুর্গা দেখবেন। একদম। দিদি, আপনি বললেন আপনি রোড শো করেছেন, ডোর টু ডোর করছেন, মানুষের রেসপন্স কেমন পাচ্ছেন? খুবই ভালো, ভেরি সারপ্রাইজিং, যেটা মানে শুরুই করলে যে মুসলমান বাসিন্দা এখানে অনেক বেশি, হিন্দু বাসিন্দারা তো ডেফিনেটলি রেসপন্স খুব ভালো দিচ্ছে। জেনারেলি আমাদের মিডল ক্লাসও খুব একটা, মিডল ক্লাস বাঙালিও খুব একটা ভোট দেয় না এতদিন, কিন্তু এবার আমি তাদের কাছ থেকে যেচে পড়ে রেসপন্স পাচ্ছি যে আমরা চাই তুমি দাঁড়াও, তুমি এসো, তুমি এমএলএ হও, আমাদের রিপ্রেজেন্টেশন হবে। এবং হিন্দু জায়গা, মুসলমান জায়গা থেকেও অসংখ্য লোক আমার সঙ্গে এসে আলাদা দেখা করেছে। আচ্ছা। ওদের তো তুমি জানো এন ব্লক ভোটিং, তো যারা এটা লিড করে তাদের মধ্যে অনেকে এসে আমার সঙ্গে দেখা করেছে, আমি নাম বলবো না ফর অবভিয়াস রিজনস। এবং তারা কিন্তু তৃণমূলকে এবার ভোট দিতে চাইছে না, কি করবে সেসব আমি জানি না। মানে আপনি বলছেন অ্যান্টি ইনকামবেন্সি একটা চলছে এখানে? অ্যান্টি ইনকামবেন্সি, অ্যান্টি মমতা ব্যানার্জি। তোমার মনে থাকবে সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন ওই সেই বড় অ্যাজিটেশনটা করেছিল রাজপ্রধান এতে ধর্মতলায়, তখন মুসলমান ছেলেরা কিছু বলেছিল যে, মানে এটা অন এয়ার বলেছিল যে আজকাল আর আমরা মমতা ব্যানার্জির উপর ডিপেন্ড করি না, মমতা ব্যানার্জি আমাদের উপর ডিপেন্ড করে। তো আমি এই বার্তাটাই তাদের মনে করিয়ে দিয়েছি, তোমরা যদি মনে করো যে মমতা ব্যানার্জি তোমাদের উপর ডিপেন্ড, টেনে হিঁচড়ে চেয়ার থেকে নামাও, তোমরা তোমাদের ভালোর জন্য। আজকে এই লড়াইটা না 2026-এ যে ইলেকশনটা হচ্ছে সেটা কিন্তু বিজেপি তৃণমূল তো বটেই, কারণ আমরা দুজন প্রতিদ্বন্দ্বী, কিন্তু এটার থেকে অনেক বেশি জনতা ভার্সেস মমতা হয়ে গেছে। এবং সেইখানে জনতার রিপ্রেজেন্টেটিভ, জনতা আমাদের বেছে নিচ্ছে, এই ফিলিংটা কিন্তু সারা পশ্চিমবঙ্গে আছে। বালিগঞ্জে আমি এই ফিলিংটা কিছু কম পাচ্ছি না। দিদি, আপনি যে অভিযোগটা করলেন, আমরা কিন্তু অন্যান্য বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলেছিলাম, মানিকতলা থেকে পোর্ট, এমনকি অভয়ার মা, সবাই কিন্তু এই অভিযোগটাই করছে যে পোস্টার ছেঁড়া হচ্ছে, ব্যানার ছেঁড়া হচ্ছে। এটা কেন হচ্ছে? মানে রাজনীতিতে কি কারসিটা চলে যাচ্ছে আস্তে আস্তে? চলে যাচ্ছে মানে এটা কোনো, এটা এখানে তো মানে যে কার্সি আমরা বড় হয়ে দেখেছি, বা আমি নিজেও যে কার্সি সবসময় মেনটেন করি অন্য যে কোনো পলিটিক্যাল প্রার্থী মানে অপোনেন্টের সঙ্গে, সেটা আমরা দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। তো সেটা তো আমি উল্টে পাচ্ছি না, বা আমার কার্যকর্তারাও সেটা পাচ্ছে না। কি দরকার করার? আমি তো তোমাদের অপমান করি, আমি তো কাউকে ব্যক্তিগত অপমান করি না। তো একটা দেওয়াল ভর্তি শোভনদেব চট্টোপাধ্যায়, সেখানে যদি একটা দুটো আমার থাকে তাহলে কার কি অসুবিধা হচ্ছে? মানে আমার চেহারা আর শোভনদেব চট্টোপাধ্যায়ের চেহারার মধ্যেও তো আকাশ পাতাল তফাৎ। তো সেখানে আই শুড নট বি আ থ্রেট টু এনিবডি। তাহলে কেন? নিশ্চয়ই তোমরা থ্রেট মনে করছো, সেজন্যই হচ্ছে এটা আননেসেসারি। দিদি, আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু সিপিআইএমও যাকে প্রার্থী করেছে সেও যথেষ্ট প্রচার করছে। ছোট মেয়ে, হ্যাঁ, হ্যাঁ। তা এখানে কি মনে হচ্ছে লড়াইটা ত্রিমুখী হতে চলেছে? এগুলো আমি বলতে পারবো না, কারণ আমি সেফোলজি নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে চাই না। তবে সিপিএম যে বিশেষ কোনো ভোট টোট পাবে না এটা আমার ধারণা, কারণ সিপিএমের সংগঠন আছে ঠিকই, খুব যে লোকজন তাদের নিজেদের পরিবার বর্গ ছাড়া খুব যে সিপিএমকে ভোট দিয়ে এই ভোটটা নষ্ট করবে বলে আমার মনে হয় না। তো মেনলি এখানে লড়াইটা তৃণমূল ভার্সেস, মানে আপনি বলছেন সারা রাজ্যে যেটা হচ্ছে এখানেও পোলারাইজ ভোট হবে? তৃণমূল ভার্সেস বিজেপি। বিজেপি জনতার হয়ে দাঁড়িয়েছে, এবং এরা যতই চিৎকার করুক কি আবার জিতবে বাংলা, আমার একটু প্রশ্ন করতে ইচ্ছে করে, যে আমি ইনফ্যাক্ট জিজ্ঞেসও করেছিলাম অনেক জায়গায় যে ইলেকশনটা তো পশ্চিমবঙ্গই হচ্ছে, তাহলে আবার জিতবে বাংলা মানে কি? এখানে যদি যেই জিতবে সে কি মহারাষ্ট্র জিতবে না গুজরাট জিতবে? এটা অবান্তর স্লোগানের মানেটা কি? এখানে তো পশ্চিমবঙ্গই জিতবে, এবং পশ্চিমবঙ্গতে এবার বিজেপি জিতবে, এটা খুব পরিষ্কার। যার জন্যই মমতা ব্যানার্জি উদ্যম বিকট কথাবার্তা বলছে। দিদি, মমতা ব্যানার্জির কথা আপনি বললেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। ভবানীপুর আপনার পাশেরই কেন্দ্র, এবং আপনার ভবানীপুর নিয়ে বা সার্বিকভাবে কি অ্যাসেসমেন্ট আপনার, মানে কিরকম ফল হতে চলেছে? দেখুন, আমার এটা বলা উচিত হবে না, আমি যেহেতু ক্যান্ডিডেট বালিগঞ্জের, আমি বালিগঞ্জ নিয়ে কথা বলবো। ওকে, আমি অন্য কথা না, আমি বলছি টোটাল, মানে অ্যাজ আ হোল। আমি তো বললাম আমরা পশ্চিমবঙ্গে সরকার বিজেপি করবে, আচ্ছা, এবং মানুষ সেই রায়টা দেবে। আমাদের কারোর কাছ থেকে এমএলএ কেড়ে নিতে হবে না, বা আমাদের কিছু কমতি হবে না। মানুষের রায়, আমরা 2/3 মেজরিটি, থাম্পিং মেজরিটি নিয়ে আমরা সরকারে ঢুকবো,
এবং আমি এও বলে দিচ্ছি আজকে এটার পরে রেকর্ডিংও দেখিয়ে দেবেন। সোয়ারিং ইনের পরে আমাদের যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি রাইটার্স বিল্ডিং থেকে বসবেন। রাইটার্স বিল্ডিং আমরা নতুন করে বিগ স্টেটমেন্ট। হ্যাঁ হ্যাঁ, মানে আপনারা রাইটার্সকে আবার রিনোভেট করতে চাইছেন। রেনোভেট করবো, রাইটার্স থেকেই বসবে এবং রাইটার্সকে নতুন নামকরণ হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন। ওই শ্যামাপ্রসাদ মুখার্জি ওখানেই বসতেন। একদমই একদমই। আর দিদি আরেকটা প্রশ্ন, আমরা ইন্টারভিউ শেষ দিকে চলে এসেছি। শাসক শিবির থেকে বলা হচ্ছে বিজেপি আসলে এখানে এই খাওয়া বন্ধ হবে, কোট অ্যান্ড কোট ওই খাওয়া বন্ধ হবে, এইটা নিয়ে আপনি কি বলবেন? না, এইগুলো না অবান্তর কথা। এগুলো যখন ওরা জানে যে ওরা এই যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে, সেখানে মানুষ ভেসে গেছে এবং মানে এখানে ইনফ্যাক্ট এখানে জল দাঁড়ায় বালিগঞ্জের মতন পশ এলাকায়, পশের থেকে পশ এলাকা যেটা বিড়লা মন্দিরের সামনে জল দাঁড়ায়। তো এইসব অনেক সিভিক ইস্যুস আছে, অনেক অন্যায় করেছে তৃণমূল। নিজেরা প্রায় ইট বালি সিমেন্ট ইভিএম মেশিন, ইভিএমটা খেতে পারেনি, ব্যালট বক্স খাওয়া হয়ে গেছে। এখন তারা মানুষের খাওয়া নিয়ে বিশেষ চিন্তিত। তাহলে আমার একটাই কথা এখানে বলবার, যে মাছ মাংস বাঙালি ভালোবাসে, আমিও বাঙালি এবং অধিকাংশ ক্যান্ডিডেট আমাদের বাঙালি। তো সেজন্য আমাদের পক্ষে, আমি যেমন ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার পক্ষে ফিশ ফ্রাই মানে আমার ভীষণ ফেভারিট হচ্ছে, ডাল ভাত চিংড়ি পোস্ত কাঁচা পোস্ত আর ফিশ ফ্রাই। আচ্ছা। হ্যাঁ, এবং মাংস ভাত হয়তো এখন হেলথ কারণে রোজ মাটন খাওয়া যায় না, কিন্তু ভালোবাসি খেতে। চিকেন তো আমার ছেলের জন্য রান্না করি। আমরা সকলে এটা তো হ্যাবিট, কাউর খাওয়া দাওয়ার হ্যাবিট কোনো সরকার কোনো পাল্টাতে পারে? এটা অবান্তর কথা না। আর আমার একটাই প্রশ্ন, যে আপনারা এই মাছ নিয়ে যে আধিক্যতাটা করছেন তৃণমূল, তো মাছ চাষিদের নিয়ে আপনারা কি ব্যবস্থা করেন? আজকে আমি সাগরে যখন আমাদের চার্জশিট লঞ্চের জন্য আমি সাগরে গিয়ে চার্জশিট লঞ্চ করেছিলাম, তখন মানে সাংগঠনিক কারণে আমার সাগরে পাঠানো হয়েছিল। তো সাগরের লোকজন তো চোখের জল ফেলে, যে ডিপ সি ফিশিং তারা করতে পারছে না, তার কোনো ফ্যাসিলিটি নেই। সেটা আমরা এসে করবো, আমাদের ম্যানিফেস্টোতে আছে। এবং যে সারাদিন ধরে ভোরবেলা বেরিয়ে জেলেরা বড় বড় মাছ ধরছে, সেগুলো সমস্ত সিন্ডিকেট তুলে নিয়ে যাচ্ছে এবং সিন্ডিকেটের বলা দামে তাদের বেচতে হবে। তো সেই গরিব চাষিদের জন্য বা গরিব মানে মৎস্যজীবীদের জন্য তৃণমূল তো কোনো ব্যবস্থা করেনি। মাছ এখনও কেন, যে মাছপ্রেমিক বাঙালির জন্য এত আধিক্যতা তৃণমূল দেখাচ্ছে, সেই মাছপ্রেমী বাঙালিকে কেন এত দাম দিয়ে অন্য রাজ্য থেকে মাছ আনে, যে মাছ আসছে সেই মাছ এত দাম দিয়ে কেন কিনতে হবে? তাহলে তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই আধিক্যতা ছাড়া তৃণমূলের কিছুই করছে না, শুধু মানুষকে বিভ্রান্ত করছে, কোনো চিন্তার কারণ নেই। আর দিদি একদম শেষ প্রশ্ন, আপনি জিতলে বা আফটার উইনিং, জিতে আসার পর আপনার কি পরিকল্পনা রয়েছে এই বালিগঞ্জ কেন্দ্রকে নিয়ে? আমি একটা চার্জশিট লঞ্চ করেছিলাম, আমি জানি না তোমরা কেন সেখানে ছিলে না। মূলত এখানে বালিগঞ্জে খুব অনেক সিভিক ইস্যুস আছে। বালিগঞ্জের মতন পশ আরবান এলাকা, সেখানে অধিকাংশ জায়গায় এখনও রানিং ওয়াটার নেই, মানে বস্তি টস্তিতে এখনও কলই নেই। এবং মোদিজির একটা খুব বড় স্বপ্ন হচ্ছে হর ঘর নল কি জল। এবং তুমি যেখানে বসে আছো তার এক স্টোনস থ্রো দূরে কলকাতার লার্জেস্ট ধোবি ঘাট আছে, সাউথ ক্যালকাটা ধোবি ঘাট বলে। আচ্ছা। তাদের ধোবাদের জন্য পর্যন্ত সুব্রত মুখার্জি এতদিনে কল খুলে জলের ব্যবস্থা করেনি। তারা সেই টাইম কলে জল চৌবাচ্চার মধ্যে রাখে, সেই চৌবাচ্চা থেকে বালতি বের করে কাচে। আর শুধু এটা নয়, বহু জায়গায় আমি ঘুরেছি, বহু বস্তিতে, মানে আমার এমন কোনো বস্তি নেই যেটা আমি কভার করিনি। সেখানে তুমি হাঁটতে পারবে না, ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, হাঁটতে পারবে না। মানে আমি যদি আমার চেহারা নিয়ে আমি যদি দাঁড়াই, সেখানে অর্ধেক লেনগুলোতে তাও তাদের বালতি কেনারও ক্ষমতা নেই। মানে তৃণমূল এমন জায়গায় করে দিয়েছে যে রঙের যে বালতিগুলো হয়, প্লাস্টিকের যে রঙের যেগুলো, সেইগুলোতে বিভিন্ন লেভেলে জল বসানো আছে। এখান থেকে ডেঙ্গু, এখান থেকে সব রকম হবেই, কারণ তাদের রানিং ওয়াটার নেই, তাদের পরিষ্কার, তাদের তো কোনো সুযোগ নেই, করে দেয়নি তৃণমূল। তা আমার এটাই বক্তব্য যে বর্ষিয়ান নেতারা যে কাজটা করে ওঠেনি। আমি বালিগঞ্জের নিজের মেয়ে, বালিগঞ্জের আপব্রিঙ্গিং আমার, সো দেখো বালিগঞ্জের ব্যথা কষ্ট অনুভব, মানে অভাবের সমস্ত অনুভব আমার আছে। ডেফিনেটলি সিভিক কাজ কিছু করতে হবে, তাছাড়া ইন্ডাস্ট্রিকে মানে ইন্ডাস্ট্রি আনার ব্যবস্থা করতে হবে। বালিগঞ্জে প্রচুর ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছে, অসংখ্য জায়গায় বা বস্তিতে কলের আলো নেই, ত্রিফলা আলো তোমরা জানো ভালো করে, তিনটের মধ্যে অর্ধেকগুলো জলে না, যে তিনটে আলো আছে জলে না। প্রপার লাইটিং করতে হবে
এবং ওভারঅল মহিলাদের সেফটি নিয়ে বালিগঞ্জের একদমই একদমই আরও ইস্যুজ আছে। মানে সিভিক ইস্যুসগুলো তো থাকবেই, সঙ্গে ওমেন সেফটিটা অবশ্যই প্রায়োরিটিতে থাকবে। কিন্তু বললেন উনি জিতে আসার পর প্রথমেই উনি বালিগঞ্জে যে সিভিক ইস্যুস এগুলোর উপর কাজ করতে চান এবং অবশ্যই ওম্যান এম্পাওয়ারমেন্ট বা ওম্যান সেফটি নিয়ে উনি কাজ করবেন।